Welcome to everybody. This is our sixth lab. Number of projects that we have to look at and see how interesting they look. And before we proceed, one of the way we'd like to do is just go through self-introduction, very brief, name and organization, so that we don't have to spend too much time on the introduction, but at the same time we know who we are here. So shall we start with Lamia? আমি লামিয়া মোর্শেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর ইউনো সেন্টার। আসসালামু আলাইকুম, পারভিন মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, আমার নাম লতিফি, ম্যানেজিং ডাইরেক্টর গ্রামীণ ট্রাস্ট এবং প্রজেক্ট বন্ধু সোশ্যাল বিজনেস ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড অ্যান্ড increase income for street garbage collectors. Assalamualaikum, our name is Muhammad Yusuf Siddiq. I'm General Manager Finance and Business Office, Square Hospital. Executive Director, Bangladesh Association for Social Advancement, Basha. Assalamualaikum, I'm Shohidul Islam, Senior Coordinator, Project Planning and Implementation, Basha. Assalamualaikum, I'm Ruhi Ahmed, BSRM থেকে এসেছি। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন মন্ডল, নির্বাহী পরিচালক আত্ম উন্নয়ন সংস্থা গাইবান্ধা। আসসালামু আলাইকুম, আমি রাশিদ, আমার অর্গানাইজেশন নাম কল্প। আসসালামু আলাইকুম, কাজী জারিফ আহমেদ, ইউনো সেন্টার। Assalamu alaikum, আমি দেওয়ান আতিফ রশিদ, ম্যানেজিং ডিরেক্টর ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার লিমিটেড। Assalamu alaikum, I'm Zubair, engineer e-medical limited, JMI Group. Assalamu alaikum, আমি মেজর জেনারেল জেরে খান, ব্যবসা করছি। আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান, আমি জেএমআই গ্রুপের আপনাদের সোশ্যাল বিজনেস হিসেবে দিতে চাচ্ছি, যেটা আমাদের হেলথ কেয়ার ই মেডিকেয়ারের ওইটার অ্যাডভাইজার হিসেবে কাজ করি আমি। Assalamu alaikum and good morning. আমি ব্রিগেডিয়ার জেনারেল মুসাম্মেল হুসাইন, recently retired করেছি। At this moment working for Liberia, but thought of doing something new in regards to social business. Thank you, sir. Assalamu alaikum. I'm Anna Troop, and I'm just a freelance designer and grad student from the US. Assalamu alaikum. I'm Anutor Chatterjee, Eco Society Program Manager. Assalamu alaikum. I'm Sheikh Arif Ahmed, Chairman, Eco Society. Leaders of tomorrow, partners of today. Hello there. I'm Tanzina Naushin. I'm working for Youth Forum. Assalamu alaikum. আমার নাম ইঞ্জিনিয়ার ফাহিম, আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার। আই হ্যাভ অলসো ডান MBA, and আমি নাও ওয়ার্কিং অ্যাজ চিফ অপারেটিং অফিসার অফ এ পেট স্ক্র্যাপ বটল রিসাইক্লিং প্ল্যান্ট আন্ডার ইমপ্লিমেন্টেশন। আসসালামু আলাইকুম, আহসানুর রহিম, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি আমিনুর রহমান নাসিম, আমি ব্যবসা প্রতিষ্ঠান নেটকম প্রোডাক্ট এর সিইও। আসসালামু আলাইকুম, প্রমিথিয়াস সিদ্দিকী, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, জিয়াউল হক মিয়াজি, জব হোল্ডার সার্ভিস। গুড মর্নিং এভরিবডি, রওশন ঝুনু, জার্নালিস্ট। আসসালামু আলাইকুম, আমি বিনোয়ারা, যশোর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ইয়ুথ ফোরাম। আসসালামু আলাইকুম, আমি এমডি সাইদুল হক ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি ইয়ুথ ফোরাম অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি আমির ওয়াদুদ, উপদেষ্টা, ইয়ুথ ফোরাম। আসসালামু আলাইকুম, আমি জাহিদা আক্তার মিতা, ডিভিশনাল কোঅর্ডিনেটর, ইয়ুথ ফোরাম চিটাগং। Hello everyone, this is Nasif Fahad from Dhaka International University and I am studying social business course. Hello, good morning everybody. I am also social business student. I am Saiful Islam Lanjo. I am Daurul Islam, CEO, Dreamland Products and Publications. Assalamu alaikum, I am Salim Hussain, social business students, Dhaka International University.
আসসালামু আলাইকুম, আমার নাম এহসানুল বারী, আমি ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ফিশারিজ অ্যান্ড লাইভস্টক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ টেলিকম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমামুস সুলতান, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ কল্যাণ। আসসালামু আলাইকুম, আমি সালেহা বেগম, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যবসা বিকাশ। আসসালামু আলাইকুম, আমি কে মাসুদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ হেলথ কেয়ার। আসসালামু আলাইকুম, আমি আফসার কামাল, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ শক্তি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল হাই খান, জেনারেল ম্যানেজার গ্রামীণ ট্রাস্ট। আসসালামু আলাইকুম, আমি এ কে এম সাইফুল ইসলাম, আমি বাসা এনজিওতে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি নাহিদা পারভিন তালুকদার, এজিএম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট, বাসা। Assalamu alaikum. আমি Chongyong-Bing, Union Center China. I'm the secretary of Mr. Gao Zhan, director of Union Center China. Assalamu alaikum, I am Emre Komiruddin, student of social business, Dhaka International University. আসসালামু আলাইকুম, আমি এম মোশাররফ হোসেন, চেয়ারম্যান মনকিরা গ্রুপ। আসসালামু আলাইকুম, গোলাম রাব্বি কাজল, নবীন উদ্যোক্তা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, নবীন উদ্যোক্তা। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বুলবুল, নবীন উদ্যোক্তা। আসসালামু আলাইকুম, আমি খন্দকার মুস্তাফিজুর রহমান, ডিজিএম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, গ্রামীণ কল্যাণ। আসসালামু আলাইকুম, আমি রেজা পাটোয়ারি, সিনিয়র ম্যানেজার সোশ্যাল বিজনেস অপারেশনস, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, আমি আবু মোহাম্মদ মুনায়েম, ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, আমি জয়ন্ত কুমার বসু, টিম লিডার, নবীন উদ্যোক্তা, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, মঞ্জুর আহমেদ, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, আমি নবীন উদ্যোক্তা, কুমিল্লা থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন, আমি গ্রামীণ ব্যাংকের, আমার মা গ্রামীণ ব্যাংকের সদস্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, গ্রামীণ টেলিকম ট্রাস্ট। আসসালামু আলাইকুম, আমি কে কাতো, ইউনো সেন্টার ইন্টার্নশিপ, জাপান হেতে এসেছে। It's a very brief introduction. I hope we can remember at least the organization or the name of the person, but we'll have more time to get together and, when we are not in session, during tea break and lunch break and other time. Today we have a whole list of projects that will be presented, and we'll have time to discuss. Usually we give 5 minutes for presentation and 10 minutes for discussions within the group. And then we move on to the next presentation. After all the presentations are done, then we break into groups for each presentation, each particular project. We constitute a group. I think they will announce the group. And within the group, you make your discussions and come up with recommendations. Then we get down to the plenary session and we present what the group thought about each project. The idea is to see if there is a project which is almost ready to be implemented. There are certain number of projects which have been approved in this lab and later on became real company, real business. We have our list of project bandhus. They are supposed to make presentations on the progress, but we didn't have any report coming forth. So is there anybody who would volunteer to say anything on the project that coming up among the project bandhus, that something will be happening? Professor Latifi, Ashraf, Imam Sultan, Ehsan Al-Bari, Nur Jahan, Parveen Mahmood, and so on. So these are the project bandhus. Any new progress? Anybody? So last 5 design lab, I was project bandhu for 2 projects. One is academic materials chain store to make cost and education cheaper for the student and their families. We abandoned this project due to we just studied the whole issues and market scenario
and regulatory issue, and then finally we abandoned projects. And SOPTI project was there. This is a hygienic sanitary napkin project. So we already signed our MOU with Grameen Fabrics and Fashions and Babylon Group. They are also producing, so inshallah within 3 months we will set up a big projects. Initially we will produce 60,000 pieces sanitary napkins with a very cheaper and affordable price for the poor women, and this project will be inaugurated hopefully within September. This is our project progress, which I was Project Bandhu at that time. Let's keep this round moving in the past so that at least one sentence will be good. That's something either we close down or we say it's still in the discussion process. Latifi, Professor Latifi. Thank you. Actually, I am Project Bandhu for 2 projects. One is increasing income for street garbage collectors. Yunus Center, actually idea has come from the Yunus Center, and financier is Barrister Mustafiz. So it is still in the process of development. And the other project, already we have announced on the Social Business Day, that is the social business for physically challenged. We have made a significant progress on that. We have the trade license, we have the house, and we are working on the training and also buying machineries. Thank you. Bari. I was Project Bandhu of 3 projects. One of the project named Solvat and Solar Safe Water System. Still, the discussion is going on with Grameen Communication and the Solvatan. Solvatan have no fund right now to demonstrate this item in Bangladesh, and Grameen Communication proposed them to produce in Bangladesh, but if it is possible, then the price will be low. But Solvatan is reluctant about the patent. Product is also not lubricant, so acceptability by the people is also the question. They want to contact with Yunus Center directly, then we'll see what will be happen. Another project, that is development of sustainable smallholder dairy farming. It is in the Howrah area, but those are initiative this project, they are not in the field right now, so I think it may be postponed. And another one is Nirvana Social Business Project, Organic Food Supply. And Nirvana already submitted the formal proposal of joint venture to Grameen Telecom Trust, and Grameen Telecom Trust accordingly reviewing the proposal, and project is now under process. Thanks. Yes, Sultan. Assalamu alaikum. আমি প্রজেক্ট বন্ধু ছিলাম, এটা একটা ওয়াটার পিউরিফিকেশন প্রজেক্ট, যেটা সারফেস ওয়াটারকে তারা ট্রিট করে পোর্টেবল ট্রিটমেন্ট প্ল্যান ছিল তাদের, করে তারা পানিটা লোকাল কমিউনিটিকে সাপ্লাই করার প্ল্যান ছিল, কিন্তু এটা চ্যালেঞ্জ ছিল এটাকে সাস্টেনেবল করা। সেইটাই তারা এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু হঠাৎ করে শর্টেজ অফ ফান্ডিং, সেটা মনে হয় এখন একটু সাসপেন্ড আছে আর কি। জি। If I hear nobody else, then proceed with the new presentations. তাহলে আমরা নতুন প্রেজেন্টেশনে চলে যাই। প্রথম প্রজেক্ট হলো টেলিমেডিসিন সোশ্যাল বিজনেস, presented by EMI Group with the Yunus Center facilitation. Zubair bin Kibriya present করবেন। Morning and welcome to our presentation. Myself Zubair bin Kibriya, engineer of eMedical Limited. So this is our topic, telemedicine social business program in Bangladesh. Our vision is enabling healthcare services from anywhere and ensuring the right of healthcare services. And our mission is to be the leading telemedicine services of the country. So business objectives: to provide healthcare around the country, mostly for the underprivileged people, and to establish rational drug use, which minimize the drug resistance, to preserve the health record in database for longer time, to reduce rush in health facilities, and provide medicine in subsidized rate. So what's the social problem? Healthcare is not available to people in remote locations. Underprivileged people cannot afford healthcare services and expensive drugs. There is a rush in the medical facilities in the city, due to which people do not get service on time. So how can it be overcome? eMedicare is said to provide world-class telemedicine and healthcare service all over the country at a minimum cost by conducting a audiovisual
consultation with experienced doctors. It will also capture various physiological parameters such as ECG, blood pressure, temperature through 64 kbps internet connection using multimedia laptop from the central clinic in Dhaka. So what services we provide? So physiological parameters like ECG, blood pressure measurement, blood sugar test, auscultation by stethoscope, temperature measured by thermometer. For this purpose, we are using a remote medical diagnostic kit that's called RemedyKit. And how does it work? So real-time video plus audio plus data transmission at 64 kbps internet connection, equipment taking rural conditions into account and breaking the cost barrier while maintaining the quality, and where we can use any type of internet connection. So this is the picture of the RemedyKit. Next slide. Next slide. At this moment, we have 7 own centers, 2 centers with NGOs, and we are also providing support in 2 industries. This chart is showing the number of patients for per day and per month accordingly for each center, and it's also showing the ECG test and number of ECG test and the blood sugar test for per day and per month. Areas of service at present, it's mother and child care, communicable and non-communicable diseases, respiratory tract infections, cardiovascular and gastrointestinal diseases, and general health care. So what's the social impact? Basically, when people become sick, they usually go to the drug sellers to purchase medicines without any prescription. That is totally against the medical ethics. And also, underprivileged community have no choice due to high cost. So in this stage, e-Medicare, through e-Medicare, patients will get e-prescription. They will have access to medicine at a subsidized rate, and it also creates opportunities for the unemployed people. So this is the total plan for the future of e-Medicare network. Here we can see that central server. In here, all the data of the patients will be stored, and at this moment we have 9 centers like Village Health Center, and others will be developed in later. Next slide. Next. So it's a joint stock registered limited company, and it's a sister concern of JMI Group. So marketing, selling and distribution, it's basically orientation, campaign, advertisements such as newspaper, billboards, and distribution of leaflets, etc. And service charges. For the patient registration fee, we are taking only 50 taka for per person, and for ECG test we are taking 50 taka for per person, and blood sugar test we are taking only 30 taka per person. Existing investment cost, it's based on 9 centers, it's a 10 million BDT, and employment opportunity now is 30 peoples. And further investment cost, based on 1 center, it will be 11 lakhs and 2,000 taka for each center. This is the future number of center expansion. This table is showing the investment cost year-wise, and number of peoples will get health service. This table is showing the number of peoples will be treated from year-wise, and number of job opportunity. Total job opportunity will be 122 after 6 years. So fund, and we are just looking for potential social investor. It's now break-even point is 2 years, and payback period is like 6 years, and health contribution will be like this after 6 years. And this is the comprehensive income statement for. সময় হলো না তো, সময় চলে গেল। পরে সুযোগ হবে আবার বলার জন্য। পরে বলার জন্য সুযোগ হবে। And this is the balance sheet for the পরে দেখাবো। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল এটা। You missed it. এটা প্রথম দিকে দেখিয়ে বাকি কথাবার্তা পরে হলে হতো। Okay. Anyway, thank you. Thank you very much. So we move on to discussion. Any questions on this you would like to ask the presenter? Bolo, Ashraf, Asad. So actually, sir, this is our one of the project we already started maybe
7-8 years back. That one, we have a Faridpur center and another center was in Bardem. And there was a U1 line. This is a connection, direct connection by Grameenphone. But we failed. And in this situation so far, audio is possible, videos, what is the 2G situation, it is very much difficult. But if there is a broadband line, then we cannot move other than urban area. We need to concentrate for this project in the Dhaka city. So when 3G will come, we'll go further in the remote rural areas. So actually, from his presentation, I'm not clear that all data is coming from the different center to a server. So where the doctors is sitting, and is it a hub of doctors, or they are connected with the different hospitals or others medical centers? That's the question. Yes. Okay, this is, they are working on the urban area, so there is no problem. When it will move to the rural area, then there's a problem. Connectivity is a major problem in the rural area, which we are working for about 1 year, that it is very difficult to get connectivity, number one. Number two, I don't know whether it will be a sustainable program, because you said that for blood sugar test you will charge for 30 taka. I don't know how you will cover the cost, because cost of a strip, if you use a strip, cost of a strip is about 22 taka. Then how you will cover the cost? This is my question. And what is the system of collecting the fees which you are charging? So this is also another issue. Can you, if you could explain? Thank you. Both of previous discussion, they covered all the point. I like to raise one point only. You are charging 50 taka for ECG. I also think that ECG is cost of ECG. Do you think this will cover the and the project will be sustainable? So they are committed to work mainly in remote areas of the country. But how they will work where electricity is not available? However, the data stored in the server has a redundancy or not, because such system, I have an experience of working with a SCADA system in gas sector. Often these servers crash and these things, so it must have a redundancy. So have you incorporated any plan of redundancy of this data storage? Thank you. Thank you for giving me the opportunity, sir. I have one suggestion and one new idea I want to inject, if I'm permitted. Firstly, with regard to covering people in the remote areas, could we have tertiary centers where we could have some experienced people handling the database, and also a doctor or a medic of sort to see the patient immediately? Because it's very difficult for our people to come to the centers in the urban areas, driving all the way with the problems that we have on the road. So therefore, I was thinking maybe a few tertiary centers en route the major roads that connect various parts of Bangladesh. This is my first suggestion for that. And a bit of digression, if I am permitted, with regard to another major problem that we have in this sector is the road accidents, is heart attack, and their recovery and bringing them to the hospital. There is a term called EMS, Emergency Medical Service, which very much comes under your dreams, which is social service. We have so many road accidents, so many heart attacks in various areas which cannot be even reached. So if we have something called emergency medical service, where we don't need much of effort, it's just identifying the person, going there, and we must have few ambulances. Pardon me, I'm digressing, so we have ambulances where we have these facilities of telemetry, which is you take the blood pressure and immediately it goes to respective medical centers.
And as the patient is moving, the doctor is ready, or either suggesting on the phone or on the wireless, and as soon as the patient is ready, he is entered into the hospital and getting treatment. Thank you, sir. Thank you. Yes, I am Dr. Shamim. For telemedicine, I am late in this presentation, but I have some personal experience that we have started in LabAid this telemedicine in 2004. But in Bangladesh, the Bangladeshi people, they want to see the doctor and the investigation center physically. My experience told that they don't believe on telemedicine. So in Bangladesh, last 10 to 15 years, most of the telemedicine setup was failed. But I am always optimistic, though I am late in the presentation, in the telemedicine we need to add something else to make it feasible and practical. Thank you. Thank you. এখন জবাব দেখি এগুলো যেগুলো রিলেভেন্ট মনে করো সেগুলো বলার জন্য, then we can come back again. So প্রথমটা একটু পরিষ্কার করো, how much of the income you get out of the investment you have made now? What is the gap? প্রথম কথা হলো যে আমরা করেছি, এটা ফেল হয়েছে, কেন ফেল হয়েছে, তোমাদেরটা কেন হচ্ছে ওটা জানাতে হবে। একটা হলো যে কস্ট রিকভারি, যে যা খরচ করছি তার কত অংশ এখন আমি ফেরত পাচ্ছি, 50%, 60%, 90%? জি বলেন, আপনি বলেন। থ্যাংক ইউ স্যার। আসলে এই মুহূর্তে ডক্টর শামীম যেটা বললেন আর কি, যে বাংলাদেশের মানুষ আসলে ফিজিক্যালি ডক্টরকে দেখতে চায়। তো আমরা অডিও ভিডিও যে সিস্টেমটা আমরা করেছি, এর সাথে কিছুটা মনে হয় যে আমি একটা রেসপন্স পাচ্ছি, যে যেহেতু পেশেন্ট ডাক্তারকে দেখছে, পেশেন্ট ডাক্তারের সাথে কথা বলতে পারতেছে, এবং ডাক্তার হি ইজ অলসো লুকিং টু দ্য পেশেন্ট। তো যে কারণে এখন মনে হয় যে কিছুটা আগের যেতে বেটার। আমরা যা শুরু করেছি স্যার অগাস্টের শেষ দিকে 2012-তে, তো খুব বেশি পেশেন্ট এখনো হয় না। পার সেন্টারে অন অ্যান অ্যাভারেজ আমরা 25 to 26 ডেজ আমরা কাজ করি, সেক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ 40-45 পেশেন্ট পার সেন্টারে আসে। রেসপন্স খুব খারাপ না, প্রতিদিন দুইজন পেশেন্ট আছে। আর রিগার্ডিং মানি ব্যাক আর কি, যেটা যে পেশেন্ট মানে কেমন রেসপন্স কেমন আছে, স্যার এই মুহূর্তে আমরা 45% টাকার মতো উঠে আসে, পেব্যাক মানি হচ্ছে 45% উঠে আসে। আর আমরা ইসিজি বলতে গেলে ইসিজি, হ্যাঁ ইয়েটা খুব কম, খুবই কম, 50 টাকা আমরা নিচ্ছি। আর ফাস্টিং সুগারে তো একটা স্ট্রিপের দামই 20-22 টাকা পড়ে যায়। তো সেম জেএমএ গ্রুপের একটা সিস্টার কনসার্ন আমাদের এটা স্যার, সেহেতু উই আর রিলেটেড উইথ দ্য হেলথ বিজনেস অ্যাকচুয়ালি। We have got the pharmaceutical companies, we have got also the medical surgical devices, dialysis center, etc., hospital requisite, ওইগুলি আছে বলে আমরা আরেকটু সাফিসিয়েন্ট রেটে আমরা এগুলি পেতে পাচ্ছি আর কি, যার কারণে আমরা খুব অল্প পয়সাতেই, মিনিমাম পয়সাতেই আমাদের এটা দিতে পারতেছি আমরা। আর পেশেন্ট এখন আমরা রেজিস্ট্রেশন ফি আমরা এতদিন নিয়েছিলাম 30 টাকা। Recently from this month, from June actually, so we are taking 50 টাকা for registration. তো পয়সা কালেকশনে কি হয়, যেখানে পেশেন্ট এন ওইটার সাথে আবার আমরা একটা মানে ফার্মেসিও দিয়েছি। ড্রাগ সেলার ইজ দেয়ার অ্যান্ড ওয়ান ফার্মাসিস্ট ইজ দেয়ার, প্যারামেডিক্স ইজ দেয়ার। প্যারামেডিক্স কী করে, পেশেন্ট এন, এটা পেশেন্ট যখন আসে সেখানে রেজিস্ট্রেশনটা করে, তার করে সে 30 টাকা আগে নিত, এখন 50 টাকা নিচ্ছে। তো সেই সময় পেশেন্ট এন থেকে ডক্টরের সাথে কানেক্ট করে দেয় স্ট্রেট ওয়েতে, তারপর পেশেন্টরা ডক্টরের সাথে কথাবার্তা হয়। অ্যাকর্ডিংলি ডক্টর কথাবার্তা বলে, যদি ডক্টর মনে করে যে সে হিজ এ ফিভারিশ পেশেন্ট, তাহলে তাৎক্ষণিকভাবে ওইখানেই ওই পেশেন্ট এন্ডেই টেম্পারেচার মানে থার্মোমিটার দিয়ে মেজার করার ব্যবস্থা আছে। মেজার করার পরে এটা আবার ডক্টর সেন্ডে, ডক্টর দেখছে হোয়াট ইজ দ্য টেম্পারেচার।
ব্লাড প্রেশার হলেও সে একইভাবে ব্লাড প্রেশার দেখে দিচ্ছি। যদি ইসিজির হতো তখন ডক্টর বলে দেয়, তখন ইসিজি মেশিন আর ডিজিটাল ইসিজি মেশিন ওইটা জাস্ট মানে লাগানোর ব্যবস্থা করে দিয়েছে আমাদের প্যারামেডিক্স। ইসিজি ইয়াটা চলে আসে ডক্টরের কাছে, ডাক্তার দেখতে পারে, তারপরে অ্যাকর্ডিং ডক্টর হি ক্যান প্রেসক্রাইব দি মেডিসিনস এবং ডিজিটাল প্রেসক্রিপশন পেরিয়ে যায়, পেশেন্ট এন্ডে চলে যায়। তো রেজিস্ট্রেশনটা আগে করে পরে পেশেন্ট কথাবার্তা বলে তারপর পেশেন্ট নিয়ে আমরা আবার সাথে সাবসিডাইজ রেটে ব্যবস্থা রেখেছি টু কালেক্ট দ্য মেডিসিন। ইফ শি অর হি ওয়ান্টস হি ক্যান পারচেজ দ্য মেডিসিন ফ্রম দি মানে ড্রাগ সেলার, তার কাছ থেকে সে কিনতে ড্রাগের ফার্মেসি থেকে কিনতে পারে, সাবসিডাইজ রেটে আমরা সেটাও রেখেছি। পয়সা আসছে খুব কম, তো যেহেতু আমরা বিভিন্নভাবে হেলথ কনসার্ন রিলেটেড ব্যবসায় জড়িত, সেখানে এই জন্য আমরা মোটামুটি এটাকে সহ্য করে নিচ্ছি। কিন্তু আমরা হেলথে করছি বলে এখন আমরা চাচ্ছি যে আমরা এটাকে সোশ্যাল বিজনেসে আমরা এটা দিব। কি বলতে চাচ্ছিলেন বোধহয়? জাস্ট ওয়ান কোয়েশ্চন। থ্যাংক ইউ। না, আমার মনে হয় আমার প্রশ্নের এখানে উত্তর পেয়েছি, তবে একটা প্রশ্ন থাকে যে যে প্রবলেমগুলি আমরা দেখছি যে লোকজন যেহেতু এটা নতুন পদ্ধতি, এতে আগ্রহী না, তো এটা এই প্রবলেম ওভারকাম করার চিন্তাটা কি? ওটা হবে ক্রমে ক্রমে হবে। মানুষ তো ডাক্তারের কাছেও যেতে চায় না, পানি পড়াতে যেতে চায়। পানি পড়ার থেকে ডাক্তার পর্যন্ত আনতে হবে। ওটা ছেড়ে দিলেও পানি পড়া জায়গায় ডাক্তার লাগবে না, এটা বললে তা হবে না। ওজার কাছে যায়, ডাক্তারের ওই পানি পড়ার কাছে যায়, ওটা তো আছেই। কাজে এগুলো হলো যে ট্রানজিশনাল প্রবলেম, ইউ হ্যাভ টু ওভারকাম, ইউ হ্যাভ টু মেক ইট অ্যাট্রাকটিভ। তারপরে দেয়ার অ্যানাদার ওয়ে, যে চিকিৎসা ভালো হচ্ছে না বলে আপনি আবার এটা ছেড়ে দিয়ে হোমিওপ্যাথিকের কাছে যাচ্ছেন, এটা ছেড়ে দিয়ে ঝাড়ফুঁকের কাছে যাচ্ছেন, যে এটাতে প্রতিকার পাচ্ছে না। কাজে পিপল মুভ অ্যারাউন্ড, দে হ্যাভ হাউ উই প্রেজেন্ট আওয়ারসেলফ, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠেকা যখন পড়ে মানুষ তখন চারদিকে হাতড়ায় যে কি করলে ভালো হবে। এইটা হলো যে যারা সার্ভিস পাচ্ছে না তাদের জন্য যাও। দুই চারজন উপকার পেলে আরেকজন আসবে, বলবো যে আমি তো ওখানে গেছি, আমার তো ভালো হয়ে গেছে, তখন বলছে না ওখানে পাঠাও। ইম্পর্টেন্ট থিং হলো কস্ট কাভার, সেটাই হলো, সেই জন্য জিজ্ঞেস করছিলাম যে খরচ পোষানো বাজাচ্ছে। জি, একটা প্রশ্ন ছিল যে ডাক্তার কোথায় থাকে। ডাক্তার ওই মানে ওই ল্যাপটপটা যদি তার সাথে থাকে, হি ক্যান সিট এনিহোয়ার। আমরা কোনো সময় ফিজিক্যালি ডাক্তারকে আমাদের ওই যে রিমোট এরিয়াসে জোরাইন একটা সেন্টার আছে আমাদের মেনলি হেড অফিস হচ্ছে ইস্কাটনে, সেখানে ডাক্তার মেনলি বসার কথা, সেখান থেকে সে কন্ট্রোল করে, পেশেন্ট এন থেকে পেশেন্ট আসে দেখে দেয়। তো আমরা কোনো সময় ফিজিক্যালি আবার জোরাইনে মনে করি ডাক্তার ওনাতে রুগী চায় ডাক্তার ফিজিক্যালি দেখতে, আমরা আবার রাউন্ড দি মান্থ কোনো সেন্টারে আবার ডাক্তারকে পাঠিয়ে দেয়, ওইখানে গিয়ে বসে সেখান থেকে হি অর শি ক্যান কন্ট্রোল অল দি সেন্টার্স অলসো। তো সেভাবেই কন্ট্রোল করা যায়। অফকোর্স শুধু যেহেতু এটা ইন্টারনেট বেসড প্রোগ্রাম, ওই ইয়েটা যদি ঠিক থাকে তাহলেই হয়। থ্যাংক ইউ। আরবান রুরাল ইজ অলসো নট এ কনসিডারেশন। আমি পাশের বাড়ির সঙ্গে যদি করতে পারি, I can go 1000 miles, no problem. It's all testing it out where it is. If it works, it will work anywhere. Thank you for the presentation. Now we move to the second case. The second case টা নবীন উদ্যোক্তা প্রেজেন্টেশন, ফাতেমা ডেয়ারি ফার্ম। এটা প্রেজেন্ট করবে মিস ফাতেমা বুলবুল, গ্রামীণ কল্যাণ সাথে। গ্রামীণ ব্যাংকে যারা ঋণ গ্রহীতা, তাদের ছেলেরা এখন বড় হয়েছে, ঋণ দিয়েছে, তারা লেখাপড়া করেছে, তাদেরকে এখন এনকারেজ করা হচ্ছে তোমরা চাকরির সন্ধানে না থেকে লোন নিতে চাও, গ্রামীণ ব্যাংকের অন্য সোশ্যাল বিজনেস করতে চাও, নিজের ব্যবসা করতে চাও, আমরা সেটা ফান্ড করবো। সে নবীন উদ্যোক্তা মানে হলো গ্রামীণ ব্যাংকের সদস্যের ছেলে বা মেয়ে। এই ফাতেমা নিশ্চয়ই গ্রামীণ ব্যাংকের সদস্যের মেয়ে। তোমার মা সম্বন্ধে একটু বলো, তারপরে আমাদের। আমার আম্মু হচ্ছে 2006 থেকে গ্রামীণ ব্যাংকের সদস্য, এবং পাশাপাশি আমার বোন গ্রামীণ ব্যাংকে চাকরি করে। আর আমি হচ্ছে ফাতেমা বুলবুল, আমি এই নবীন উদ্যোক্তাতে অংশগ্রহণ করতে চাচ্ছি। জি, নেক্সট করেন। আচ্ছা, আমার নাম তো বলছি, আর আমি পড়াশোনা করছি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কমপ্লিট করছি। আর আমি যে প্রজেক্টটা করতে চাই সেটা হচ্ছে আমার নিজ বাসভবনে। আচ্ছা, আমার হচ্ছে প্রজেক্টের অ্যামাউন্ট হচ্ছে 10,50,000, যেখানে আমি নিজস্ব অ্যাকাউন্ট থেকে দিতে পারবো, অ্যাকাউন্ট বা হচ্ছে আমার আদার্স ফ্যামিলি থেকে দিতে পারবো 2 লক্ষ টাকা। আর আমার হচ্ছে মানে ঋণ বা
কল্যাণ থেকে যদি তহবিল নিই সেই ক্ষেত্রে লাগবে 8,50,000 টাকা। আর আমার এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে আমি নিজে আত্মকর্মসংস্থান তৈরি করতে চাই এবং পাশাপাশি আমি আদার্সকে অপরচুনিটি দিতে চাই যে তারা হচ্ছে উদ্যোগ গ্রহণ করুক এবং মানে স্বাবলম্বী হোক। পাশাপাশি যে আমি যেহেতু এটা ডেইরি ফার্ম, একটা প্রোটিনের চাহিদা পূরণ করার সুযোগ পাবো। আর এই বায়োগ্যাসের যে একটা প্রজেক্ট ওয়েস্টেজ, ওইটা আমি ব্যবহার করতে চাই। আর সব মিলায়ে একটা মানে উন্নয়নমূলক সামাজিক কল্যাণ করতে চাই। আমার প্রজেক্টের যে থিম, শেড তৈরির জন্য 1,70,000 টাকা, যেটা মানে 10টা গরুর গাভীর জন্য। আর মেশিনারিজ 20,000 টাকা, ফার্নিচার, জি সেটাই বলতেছি। আচ্ছা, ফার্নিচারের জন্য লাগবে 30,000, ইলেকট্রিক ওয়ার্কস এটার জন্য 30,000 টাকা, আনুমানিক একটা রেট ধরছি মানে টোটালের উপর। তারপরে ম্যাটেরিয়াল ইনপুটস এটার জন্য 1 লক্ষ, ওয়ার্কিং ক্যাপিটালস আদার্স গতটা হচ্ছে 70,000, 7 লক্ষ মানে এটা 10টা গাভীর ক্রয় মূল্য। আচ্ছা, আর ওয়ার্কিং ক্যাপিটাল আদার্স মানে দেখা যাচ্ছে অন্যান্য যে শ্রমিকদের বিনিয়োগের ক্ষেত্রে আমার আনুমানিক 1 লক্ষ প্রয়োজন, যার টোটাল অ্যামাউন্ট 10,50,000 টাকা। আর এখানে আমার ইনকামের সোর্সটা হচ্ছে 10টা গাভী গরুর থেকে যে দুধ আসবে সেটা সেলসের মাধ্যমে আমার ইনকাম সোর্স। আর এখানে প্রতিটা গরু থেকে আনুমানিক 15 লিটার করে দুধ প্রতিদিন ধরা হয়েছে। আর সেই ক্ষেত্রে 10টা গরুতে আমার পার ডে 150 লিটার দুধ আশা করছি, এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর এতে মান্থলি বা হচ্ছে বাৎসরিক যে ইনকামটা আসবে শুধু দুধের উপরে, সেটা হচ্ছে 18,40,400 টাকা, যার দুধের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ, এটা আমি বলতে পারছি না। আচ্ছা, পরবর্তীতে যে ওয়েস্টেজ সেল করে বা বায়োগ্যাস উৎপাদনে এটার আমার ইনকাম আসবে বাৎসরিক 1,26,000 টাকা, যার টোটাল ইনকাম 9,89,400 টাকা। আর এখানে আমার খরচ হবে, এই ইনকামটা করার পেছনে খরচ হবে হচ্ছে যে মেটেরিয়ালস দেখা যাচ্ছে যে 8,40,000 টাকা মতো, যেটা খাদ্য বাৎসরিক, যে 10টা গরুর পেছনে বাৎসরিক খাদ্যর টাকা লাগবে 8,40,000 টাকা। তারপরে অন্যান্য আদার্স যে সেলসের এক্সপেন্স মানে যে অন্যান্য জিনিসপত্র কেনার ক্ষেত্রে এটা বাৎসরিক হিসাবে 10,000 টাকা। আর পে ব্যাক আমি হচ্ছে মানে টোটাল ইনকামের থেকে যে টাকাটা পে ব্যাক করব 2,50,000 টাকা যদি প্রতি বছরে আমি ব্যাক করি, পরবর্তীতে আমার 72,000 টাকা মতো নিজের সঞ্চয়ে থাকছে এবং পরবর্তী বছরে আবার সেই 72,000 টাকা নিয়ে এবং ওই গরুগুলো নিয়ে আমি যে ইনকামটা আবার চালাবো সেটাতে আবারও 1 বছরের মাথায় আমি হচ্ছে দুধের সেলস পাশাপাশি কোনো বাছুর সেটার থেকে ইনকাম, এইভাবে আমার মানে বাৎসরিক ইনকামগুলো আসবে। আচ্ছা, বেসিক পরে আমার হচ্ছে 10টা গরু থেকে 20টা গরু আশা করছি এবং এই দুধের পরিমাণও সেই ক্ষেত্রে অনেক বৃদ্ধি পাবে। আর সেকেন্ডলি যে রিস্কগুলো থাকতে পারে আমার এই প্রজেক্টে, রিস্কগুলো হলো যে দেখা যাচ্ছে গরুর সংক্রামক রোগ, তো সেই ক্ষেত্রে এই রোগটা যাতে না হয় বা আগের থেকে মানে প্রোটেকশন দেওয়া ওষুধ ভ্যাকসিন এগুলো, দ্বিতীয়ত চুরি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই ক্ষেত্রে সিকিউরিটি রাখবো। আর অ্যাভেলেবল খাদ্যের মানে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে খাদ্য মানে পর্যাপ্ত পরিমাণ রাখবো। আর রেগুলার ট্রিটমেন্ট
আমার বাবা একজন ভেটেরিনারি ডাক্তার, উনি বর্তমানে সরকারি চাকরি করছে পশু হসপিটালে। তা আমি মানে তাকে তো সর্বদা সবসময় বাসায় পাচ্ছি, তার পোস্টিংও কুষ্টিয়াতেই। এই ক্ষেত্রে আমি আরও চাচ্ছি যে এই প্রজেক্টটাই আমি চালু করতে। আর পাশাপাশি আমাদের নিজস্ব বাড়িতেই প্রচুর জায়গা আছে পাশে, যার কারণে আমার জায়গা লিজ নিতে হচ্ছে না, শুধু শেডটা তৈরির জন্যই আমার টাকা লাগছে আর ওই গাভীগুলো ক্রয়ের ক্ষেত্রে। এই হচ্ছে আমার প্রজেক্ট। থ্যাংক ইউ। ভালো, আমরা শুনলাম। এবার প্রশ্ন। আসাদ, বাড়ি। স্যার, আমার এখানে কয়েকটা অবজারভেশন আছে এবং কিছু কোয়ারি আছে। অবজারভেশন হচ্ছে যে 70,000 টাকার গাভীতে 15 লিটার দুধ, এটা এখন হচ্ছে না। এটা বোধহয় একটু গরুর দামটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই প্রজেক্টটা কুষ্টিয়াতে যেখানে হচ্ছে সেইখানকার আবহাওয়া কতটা ইয়ে থাকে না, আমাদের একটা বাস্তবতার আলোকে আমরা দেখছি যে রিভাইনারি নেলিয়া, যেটা নদী অববাহিকা, ওর আশেপাশে যে গাভী 10 কেজি 15 কেজি দুধ দিচ্ছে, এই গাভীটাকেই যদি আমি 5 মাইল ভিতরে 10 মাইল ভিতরে নিয়ে যাই, হাফ দ্য অ্যামাউন্ট এটার হয়ে যাচ্ছে। এটা একটা বড় জিনিস। আর এইটার এই দুধটা মার্কেটিং করবে কিভাবে, এই বিষয়টা পুরোটা এড়িয়ে গেছে, কারণ আমাদের বলা হয়নি এখানে রাখবে বা করবে, তার বাবা যে সার্ভিসটা দিবে, এই কস্টটাও কিন্তু এখানে আসবে টোটাল যখন আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করব, সেই জিনিসগুলো এখানে ধরা হয়নি। সেগুলো ধরে যদি মূল্যায়ন করা যায়, এটা চালানো গেলে একটা ভালো ইয়েতে। মোট কথা হলো যে আমার গাভীটা যে পরিমাণ আমি ধরছি সেই পরিমাণ দুধ দিচ্ছে কিনা। হ্যাঁ, আর পরবর্তী জেনারেশনও কিন্তু স্যার ওই সেকেন্ড টাইমে অনেক গাভী দুধ দেন। থ্যাংক ইউ। একটু সংক্ষেপে বললো বাড়ি, তারপর সাদা। আমি একটু খুব সহজ করে বলি, খুব সংক্ষেপে। সেটা হলো যে যে কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আমি ডেয়ারি ফার্ম করবো, কেউ কিন্তু না করবে না। সবার একটা ধারণা আছে যে এটা খুব লাভজনক, কিন্তু বর্তমানে বাংলাদেশে এটা খুব কঠিন ব্যবসায় পড়ে গেছে। এটাতে লাভ করা খুব কঠিন। 10টা গাভী দিয়ে রেগুলার 15 লিটারও যদি অ্যাভারেজ ধরে, কিছুতেই 18 লক্ষ টাকার দুধ বিক্রি করা সম্ভব হবে না। আর আসাদ ভাই যেটা বলতেছিলেন যে ওই হরতাল বা এটা, হরতালের জন্য প্রাণের দুধ সেদিন ফেলে দিয়েছে অনেক, কিন্তু ওদের তো দুধ হবে সামান্য, ওটা লোকালি তারা বিক্রি করতে পারবে, বা যারা থাকবে দালাল তারা দুধ নিয়ে আসবে। মার্কেটের অবস্থাও খুব খারাপ, 30 টাকা 35 টাকা। সাজাদপুরে শুধু 40 টাকা চলতেছে, আজকেরও রেট হলো সাজাদপুরে 40 টাকা। এবং ফিড কস্টটা এত বেশি, যেটা দিয়ে প্রফিট করা খুবই কঠিন। 35 টাকার নিচে একেবারে ভেজাল ফিডও পাওয়া যাবে না, 35-এর নিচে। আর ও যদি নিজে বানাতে চায় ভালো ফিড, তাহলেও 40-42 টাকা পড়ে যাবে। সেই হিসাবে দুধ যদি 30 টাকা বিক্রি করতে হয়, তাহলে খুব কঠিন অবস্থা হবে। আর কিছু কিছু খরচ আছে, যেটা ওখানে দেখেছে যে 30,000 টাকা ফার্নিচার, এগুলো কমাতে পারবে। সবচেয়ে ভালো সুযোগ হলো যে তার ফাদার আছে ভেটেরিনারি সার্জন, এই সেবাটা দিতে পারবে। এটা আগায় যেতে পারে, কিন্তু খরচটা একটু কমায় নিয়ে এসে করতে হবে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ডক্টর শামীম, আমার নিজের একটা ডেয়ারি ফার্ম আছে। হ্যাঁ, তো আমার 40টা গরু আছে, মেয়ে গরু। এর মধ্যে আমি পার ডে 160 থেকে 200 লিটার দুধ পাই। তো গরুর দামের ব্যাপারে যেটা, যে 15 লিটার একটা গরু আমি ধরেন গত সপ্তাহে কিনলাম 1.5 লাখ টাকা করে পড়ে। এক সেকেন্ড হলো, আপনার যে 10টা গরু থাকবে, আপনি কখনোই 25% গরুর উপরে আপনি দুধ পাবেন না। সেকেন্ড। থার্ড হলো, মানে আমাদের তো মানুষের ডাক্তারের উপরে কনফিডেন্স একটু কমই, গরুর ডাক্তারও কিন্তু বাবা হলেও প্রবলেম হয়। আমাদের কিন্তু ফুট মাউথ ডিজিজ, ওই যে ওই খুরা রোগ টোকে কিন্তু মাঝে মাঝে গরু মারা যায়। আর আমি যেটা ফিল করি, জীবন নিয়ে ব্যবসা, ধরেন মাছ, মুরগি, গরু, এগুলো কিন্তু ভীষণ সেন্সিটিভ। হঠাৎ করে দেখবেন যে 4-5টা গরু মরে গেছে, বুঝতেই পারবেন না। তো গরু পোলট্রি ফার্ম, আমি আরেকটা হলো যে বলে না যে কিনতে গেলে পাগল, বেচতে গেলে ছাগল। বেচা কিন্তু ভীষণ কঠিন দুধ। আমি আমার হাসপাতালের জন্য আমার গরু দুধ আমি 70 টাকা করে কিনে নিয়ে আমরা পেশেন্টকে দই বানিয়ে দিই, মিষ্টি, মানে ডাইট মিষ্টি বানায় টানায় দিই। এর জন্য ধরেন আমার মাসে 6 লাখ টাকা খরচ হয়। 6 লাখ টাকা আবার আমি কিনেও নিই, আমার জন্য এটা ফিজিবল। কিন্তু নতুন, কারণ আমি কিন্তু প্র্যাকটিক্যালি বলতে চাই, আমি এটা 15 বছর ধরে চালাচ্ছি। তো কুষ্টিয়া হবে, অবিবাহিকাটা হবে, এটা চলবে না। আমাদের দেশে সব জায়গায় গরু চাষ করা যায়, কিন্তু ওইখানে যদি প্র্যাকটিক্যালি ও দেখে এবং ওর বাবা দেখে, দুইজন নিয়ে কাজ করে, দানাদার খাওয়ার পাশাপাশি ওরা যদি ঘাস আশেপাশে থেকে কিনে নিয়ে আসতে পারে,
ফিজিবল, কিন্তু এটা মানে যে ফিগার আমি দেখলাম এটার সঙ্গে বাস্তবের সঙ্গে একদম মিল নাই। তো এটা করেন, 2টা গরু নিয়ে শুরু করেন। আমার মনে হয় যে 2টা গরু নিয়ে যদি শুরু করেন আপনি 3, 4, 5 বছর পরে আপনি এটা পারবেন। আর এখন যদি 10টা গরু নিয়ে করেন এই ঋণ কিন্তু আপনি ফেরত দিতে পারবেন না। থ্যাংক ইউ। লতিফি, তার জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। আচ্ছা, সালেহার আগে বসেছিল। স্যার, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে উনি চলে আসছে কথায়, আমরা 2004-05 যে গরু দিয়েছি 90,000 টাকায়, সেটা 10 লিটারের বেশি গরুর দুধ পাওয়া যেত না। সেই জন্য আমার মনে হয়েছে যে দামের দিকে একেবারে এটা কাছে দাঁড়িয়ে নাই আর কি। আরেকটা হলো একটু অভিজ্ঞতারও দরকার আছে। ওনারা এর মধ্যে এরকম কোনো কিছুর সাথে 1টা, 2টা, 3টা গরু পালন করে ওনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা। এটা ছাড়া স্যার আরগুলো ওই যে যেগুলি লোকাল ওগুলি হবে সব জায়গায়, কিন্তু এই 2টা জিনিস মনে রাখতে হবে। থ্যাংক ইউ। একটু জবাব দেওয়ার সুযোগ দিয়ে আগে, তাহলে দিকে সময় ফুরিয়ে যাবে। বলবে নাকি ফাতেমা? দেবে নাকি একটা প্রশ্নের জবাব? জি, আমি বলতে চাচ্ছি যে আসলে আমার তো গততে কোনো অভিজ্ঞতা নাই, মানে বাবা আছে এই ভরসা, আর উদ্যোক্তা ক্ষেত্রে মানে আমি এইদিকে সাপোর্ট পাবো। আশেপাশে দেখা যাচ্ছে কোনো দক্ষ মানুষকে আমি নিয়োগ দিতে পারছি, আমি তো পরিচালনা করব, জাস্ট মানে গরুকে তো সেবা যত্ন করা যতদূর সম্ভব না। তো আমার অভিজ্ঞতা নেই জন্য মানে ডিসিশনটা কিছুটা হেরফের আছে, কিন্তু আমি ইনশাল্লাহ পারবো প্রজেক্টটা যদি শুরু করি সেই ক্ষেত্রে। এটুকুই। থ্যাংক ইউ। আমি ফাতেমার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমারও প্রশ্ন হলো যে যেহেতু এই ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা নেই, ডাক্তার সাহেব ওনার অভিজ্ঞতা বললেন, সুতরাং আমার ধারণা যে ছোট থেকে শুরু করা ভালো, একসাথে 10টায় না গিয়ে 2টা কি 3টার মধ্যে যাওয়া ভালো। আরেকটা হলো যে ওটা একটা বেসিক প্রশ্ন, উনি যেভাবে ওনার প্রজেক্টের বর্ণনা দিলেন, এটাকে উনি সোশ্যাল বিজনেস কেন মনে করতেছেন? এটা হলো আমরা আগেই এটার কাগজ সার্কুলেট করেছিলাম যে গ্রামে গরিবের লোকজনকে তাদেরকে নিজেদের মালিক করে দেওয়াটা, এটা আমাদের সোশ্যাল বিজনেস, তার সোশ্যাল বিজনেস না। আমরা যাকে বিনিয়োগ করছি এটা আমাদের সোশ্যাল বিজনেস। একজন বেকার, একজন গরিব ছেলে বা মেয়ে, তাকেই আমরা ওনার করে দিলাম, তাকে এন্টারপ্রেনিয়ার করে দিলাম, এটা হলো সোশ্যাল বিজনেস। জি বলো। আমরা তাকে এটার মালিক করে দিলাম এই ব্যবসার, সে কি সোশ্যাল বিজনেসের 7 প্রিন্সিপাল মাইনা চলবে না? সেটা সে তো সোশ্যাল বিজনেস না। না, সোশ্যাল বিজনেস হলো আমরা, আমাদের সোশ্যাল বিজনেস, ওর সোশ্যাল বিজনেস। সে যথারীতি ব্যবসা করছে, মার টাকা পড়ছে, জীবনে উন্নতি করছে। এটা কাগজটা আমরা দিয়েছি, আপনি পড়ে দেখেন নাই বোধহয়। এটা নিয়ে অনেক আলোচনা হলো না, এটা আবার একটু কাগজটা পড়ে দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ। বলো। হাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে আসছে সেটা হচ্ছে রাউন্ড দ্য ইয়ার 12 মাস তো আসলে 15 লিটার করে সব গাভী দুধ দিবে না বা পাওয়া যাবে না, এইটা একটা। আরেকটা যেটা, যেহেতু ওই এলাকায়, এটা কুমারখালী, আমি তো ওই এলাকায় যেহেতু আমার কাজের কারণে যাওয়া হয়েছিল, এটা নদী আবহাওয়াহিকে ওইখানে গাভী পালন আছে এবং আমার দুধ বিক্রিতেও কোনো সমস্যা হবে না। আমার যেটা মনে হয় ওই এলাকায় একটা মিল্ক প্রসেসিং ফ্যাক্টরিও আছে কুমারখালীতে, কাজে ওইটা কোনো সমস্যা হবে না। তবে ছোটো করে আপাতত শুরু করা ভালো। আমার মনে হয় ফাতেমা যেন নিরুৎসাহিত না হয়, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে যারা ইদানিংকালে আমরা যাদেরকে অল্টারনেটিভ ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসের জন্য এনকারেজ করি, সবাই কিন্তু গরু নিয়ে শুরু করে এবং দেখেছি এমনকি সিলেট রিজিয়নেও দে আর মেকিং গুড প্রফিট। বাট আই এন্ডোর্স দ্যাট, এখানে যেটা মানে কস্টগুলোকে আন্ডার এস্টিমেট করা হয়েছে। ফর এক্সাম্পল 10টা গরু অ্যাকোমোডেট করতে 2 লাখ টাকার সেটা কোনোদিনই হবে না, ইট উইল কস্ট মোর। বাট এটাই শুরু করতে হবে যে 2টা বা 4টা গরু দিয়ে যদি শুরু করে এটাই। আর দ্বিতীয় যেটা, আমি এগ্রি করি না যে অভিজ্ঞতা নেই। তুমি যদি মনে করো যে তুমি শুধু পরিচালনা করবে, তাইলে কিন্তু তোমার প্রজেক্ট ফেল করবে। তোমাকে রাখাল হয়ে যেতে হবে, এটা করতে হলে, এবং মনে করতে হবে যে বিজনেস করছি, তাইলেই শুধু এটা সম্ভব হবে, আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক। অবশ্য এই প্রসঙ্গে আমাদেরও একটা প্রজেক্ট কুমিল্লা থেকে এসছে, আনোয়ার হোসেন বোধন নাম, ওর প্রজেক্টটাও কিন্তু এই ধরনেরই। তো আজকে আমরা এটা করছে না, সে আজকে শুনতে এসছে, বলেছে আগামীতে, কিন্তু যেটা আমরাও আনোয়ারদের পরিবার নিজেরাই করছে।
এবং সেও 100 গরুর একটা প্ল্যান নিয়ে এসেছিল। তো আমরাও প্রাথমিক সাজেশন যে তাকে ছোট করে আগে নিজে করা, তবে তারা পারিবারিকভাবে ইনভলভ থাকবে এটা। তো যাই হোক, আজকে এটা প্রেজেন্টেশন করছি না, আমরা আগামী ল্যাবে এসে আজকে বুঝতে এসছে। সময়ের কি অবস্থা? যাক, ঠিক সময়। Thank you. Okay, let's have a break now. So we have a tea break and get to meet each other and come back. Sorry, আরেকটু ইয়ে হল, হ্যাঁ আরেকটু। এটা আমাদের গ্রামীণ টেলিকম ট্রাস্টের মাধ্যমে আসছে, বাসা সোশ্যাল বিজনেস প্রজেক্ট, হানি প্রসেসিং। 5 minutes. Assalamu alaikum. I am Nahida Parveen Talukdar from Basha organization. I want to propose a business proposal here in the sector of honey, which is collected all over Bangladesh. And here approximately 7,000 to 8,000 bee farmers are engaged in the sector, but they're not well organized. They don't know the scientific ways. So there are lots of works can be done here. Here we have two focuses in this proposal. Primary focus is that we want to supply local, safe, 100% pure scientific honey all over Bangladesh gradually. Here we have lots of social problems because farmers are not well trained. They cannot sustain. The bee rearing is very poor to poor, and dirty and adulterated honey is supplied. And in the secondary focus, we want to show you here that it reduces health problems, employment generation of marginal communities, and ecological pollinations to the farmers helps and at a greater production. Next slide. The location of this project is in a different class. টাইম সেভ করার জন্য এক্সিস্টিং যে আপনার বিজনেসটা ওইটাতেই চলে যান এবং প্রপোজালটাতে চলে যান পরে। The location of the project is a cluster area of Tangail district, Gazipur, Jamalpur, Sirajganj, and all over Bangladesh. Next. In this proposal, we want to submit a 12 ton of honey per year, and which can be distributed in the local market at the rate of 350 kg per kg price. Next. And the capital which is contributed from Basha in the form of land, building, and machinery is approximately 1 crore taka. And in this proposal, we have submitted for 70 lakhs taka. This is a honey processing plant which Basha have, the latest plant in the country, which is totally scientific and hygienic product is coming from this plant. Next, here are possible added to the equity, improving the bee culture and in the honey collection methods, awareness on the awareness campaign on the local honey, different types of trainings for the bee farming communities, promotion and a product improvement as well as market improvement. As a bioproducts from the honey, there are lots of scopes such as wax, decorative candles, lip glosses, honey creams, etc., and also mini pack for children, which they can have in the breakfast table anytime, anywhere. In the financial statement, in the first year, expenditure is 52 lakhs, and the income may be 68 lakhs. First year it is minus 4 lakhs, and the second year it is 82 lakhs, and the income may be 1 crore taka, and the net plus surplus is 25,000. In the third year, it is 1 crore expenditure, and the income may be 1 crore 36 lakhs, and net surplus is 6 lakhs. And in the fourth year, it is 136 income, and income is 158, and the expenditure is 136 lakhs, and the net profit is 15 lakhs. Next slide. And how we will pay back the money to the investor. In the second year of the project, we will pay 10 lakhs. In the third year, we will pay 15 lakhs. And the fourth year, 20 lakhs. And the fifth year, 25 lakhs. So as a total of 70 lakhs. The strength that Basha has, the long experience, knowledge, and as well as setup
also a skilled workforce. And the existing and extended beekeeping communities Basa has, its local honey is 2 to 3 times cheaper than the imported honey. Basa also has a strong linkage with the bee farmers communities all over Bangladesh. And the weakness are lack of capital income, then the public awareness regarding the local honey, lack of scientific knowledge in the beekeeping, production as well as marketing. And in the opportunities, 80% demand is still untapped. And the threat is that the influx of foreign brands. Next slide. Now the Basa's honey in the brand name of Adi Modhu is available in all the super chain markets in Bangladesh. So that's my presentation. Thank you very much. Thank you very much. For the next session, I want to introduce my executive director, sir, A.K.M. Siraj. আছেন এখানে এবার প্রশ্ন, any comments, any questions about honey? আমার একটা কোয়েশ্চেন আছে। Yeah, go ahead. এখানে যে আপনি বলছেন যে আপনার প্রোডাকশন এত হবে, আপনি যদি এটা রিলেট করেন আপনার এক্সিস্টিং যে ইনভেস্টমেন্ট করেছেন ওটা দিয়ে কি আপনি প্রডিউস করেছেন, ওটা দিয়ে আপনি কত প্রফিট করছেন, ওটার সাথে রিলেট করে যদি বলেন আপনি এক্সপ্যানশনে যাচ্ছেন, তাহলে এটার সাথে এটা কিভাবে আপনি রিলেট করে ওই নিউ ইনভেস্টমেন্টটাকে এই প্রফিটে আনতে পারবেন, এটা যদি একটু বলেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। Any other comments, questions? বল ফরিদ। জি, আমার কাছে মনে হচ্ছে এটা খুব অ্যাম্বিশিয়াস। হানির প্রোডাকশন উড ডিপেন্ড মেইনলি অন দ্য ক্রপস, কোন ক্রপসের এবং সেটার কোয়ালিটি উড ভ্যারি উইথ দ্য ক্রপস, কোন জায়গায় করছি, কোন ক্রপসের সাথে রিলেট করছি সেটা। দ্বিতীয় হচ্ছে এটা যদি আমি বিজনেস ভেঞ্চার, প্রোডাকশন একটা আসপেক্ট যেটা আমি সবসময় স্কেয়ার্ড। প্রশিকার দীর্ঘদিন ধরে মধু করছে এবং প্রশিকার এত লাভ আমি দেখিনি, তাদেরও যথেষ্ট ভালো ইকুইপমেন্ট আছে, তাদের কৈটাতে যে প্রসেসিং প্ল্যান্ট যেটা আছে সেটা যথেষ্ট ভালো। কিন্তু আমি যদি রেটের সাথে কম্পেয়ার করি, যেমন ঢাকায় এখন আমরা মধু কিনলে দাবুরেরটাই কিনি, দাবুরেরটা কিন্তু অত এক্সপেন্সিভ না, বা দাবুরের চা আমি যদি একবার যদি 2-3 লিটার মধু কিনি, আমি ভুলে গেছি কোম্পানির নামটা, প্রিন্স বাজারে পাওয়া যায়, যেটা 900 টাকা দিয়ে পাওয়া যায়, প্রায় 2 কেজি বা 2.25 কেজির মতো হয়। কাজেই এটা কস্ট ইফেক্টিভনেসটা চিন্তা করতে হবে। আমার একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে সুন্দরবন থেকে অনেক মধু মানুষ এক্সট্রাক্ট করে, বিশেষ করে সেখানে কিছু কিছু মাওয়ালিরা যে মধুটা সংগ্রহ করে ওইটা প্রসেসিং বরঞ্চ বেশি গুরুত্বপূর্ণ। যে শুধু যদি ওই জায়গার থেকে আমি মধুটা এনে প্রসেস করে যদি এখানে একটু অ্যাফোর্ডেবল প্রাইসে মানুষের কাছে দিতে পারতাম তাহলে হয়তো বেশি ভালো হতো। এটা একটু বিবেচনা করা যায় এখানে। দেখেন জানি না, বাট আমি গাজীপুর আর টাঙ্গাইল কিছুটা জানি। তো আপনার খরচের কত পার্সেন্টেজ লজিস্টিক্স এবং স্টোরেজে যাচ্ছে, এটা আমার একটু প্রশ্ন আছে। থ্যাংক ইউ। Sir, I want to respond to some of আমি একটু বলি, সেটা হলো যে আপনার এই মধুটা লাল কেন। 2 নম্বর হলো এটা কোন মৌমাছি থেকে আপনি করবেন সেটার কোনো বর্ণনা নাই। কিন্তু যেমন ভাই বলতেছিলেন যে ওইখান থেকে নিয়ে এসে প্রসেস করা, আমরা কোনটা করতেছি, আমরা কি বক্সে যাচ্ছি কিনা, সে বক্সে যদি যেতে হয়। আরেকটা কথা বলছেন যে সিজনের উপর নির্ভর করে বা ক্রপসের উপর নির্ভর করে, তাহলে আপনি তো এক জায়গায় করতে পারবেন না, আপনাকে জায়গায় 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 এটা মোবাইল টিম হিসেবে ঘুরতে হবে। তো সেগুলো সম্পর্কে কিন্তু কোনো বর্ণনার মধ্যে নাই। আর 3 নম্বরটা হলো বিদেশি বাংলাদেশের মধু যেই রাস্তায় দেখি আমরা তাকাইও না কেন, আমরা জানি চিনি দিয়ে বসে আছে। কাজে সব মেলাতেও বিক্রি হয় ওই জিনিস, বিদেশি মধুর দাম 3 গুণ বেশি হলেও আমরা কিনি। তার কারণটা হলো যে ওগুলো বোধহয় একটু বিশ্বাস আসে, সেই জিনিসটা একটু দেখার বিষয় আছে। নাম্বার অফ ইয়ার্স একটা সোসাইটির প্রেসিডেন্ট, আমরা দেখেছি যে প্রবলেম আপনি বলছেন যে সুন্দরবন এখানে কয়েকটা সিজনে, সরষার সিজনে সরষা ফুল থেকে হয়, লিচু বাগান থেকে লিচুর ফুল থেকে হয়, আর সুন্দরবন থেকে মাল্টিফ্লাওয়ার হানি সারা বছর আসে। তো একটা বেসিক সমস্যা হলো যে এই হানিগুলো যে কালেকশন হাইজেনিক না, ময়লা সহ সেগুলোকে সেকেট সিদ্ধ করে তার দেয়। হানির মূল জিনিসটা হচ্ছে যে এটা সুইটেনার ছাড়াও এটা মেডিসিনাল ভ্যালু খুব বেশি। গ্রামে গঞ্জে এখনো মানুষ বাচ্চাদের খাওয়ায়, জন্মের সময় খাওয়ায়,
এবং বুড়া হলে যখন কাশি হয় তখনও তাদের খাওয়ায়। তো এই হানিটা যে খাওয়াচ্ছে বেশিরভাগই আমাদের অ্যাডাল্টারেটেড, যেটা উনি বললেন যে কনফিডেন্স পাচ্ছে না বলে আমাদের এখানে খাচ্ছে না, এবং সেই জিনিসটা আমরা করতে চাই। আমাদের যে প্ল্যানটা দেখলেন, দ্যার ইজ নাথিং টু টাচ, কারণ এটা যদি খুব বেশি সিদ্ধ করা হয় তাহলে এই যে মেডিসিনাল ভ্যালু এটা নষ্ট হয়ে যায়। আর এখানে 65 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার ইনডাইরেক্ট হিটিংয়ে হানিটা পাস হয়ে আসে। সামান্যতম যদি কোনো ময়লা থাকে তাহলে এটা রিজেক্টেড হয়ে আবার রিপ্রসেসড হবে। তো আপনি যেটা বললেন যে প্রশিকা যে মেশিনটা নিয়ে এসেছিল তারা এনেছিল 10 বছর আগে, এখন অচল আছে, 2-3 বছর ধরে চলে না। আমরা ওই একই জায়গা থেকে উইথ 7 ইমপ্রুভমেন্টস আমরা এই মেশিন এনেছি, এবং মেশিনটা আমরা এনে অফার করেছি টু দি ফার্মার্স যে হানির গুণটা নষ্ট না করে ইউ ইউটিলাইজ ইট, জাস্ট পে দি প্রসেসিং কস্ট অ্যান্ড দেন মার্কেট ইট। এবং তাদেরকে আমরা এই যে আদি ব্র্যান্ডটাও আমরা তাদেরকে এনে দিয়েছি। এখন সমস্যা হলো যে এটা মানুষের মধ্যে প্রচারের অভাব আছে অনেক। আমাদের মধ্যে মিডল ক্লাস ইজ ডেভেলপিং, দে ওয়ান্ট হানি ইন দেয়ার ব্রেকফাস্ট মেনু, এবং স্কুলেও আজকাল ছোট ছোট বোতলে, যেহেতু এটা প্রোটিন ভ্যালু আছে এবং এটা রোগের প্রিভেন্টিভ ক্যাপাসিটি বাড়ায়, ডিমান্ড বাড়তেছে। তো কিন্তু ওই হানির যে কোয়ালিটি এই মেনটেন করার কোনো উদ্যোগ নেই। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে টোটাল হানি এটা ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে, তার টেকনোলজি আছে। আমরা 5 বার আমেরিকা থেকে ট্রেনার এনে উইন্ডরকের থ্রুতে আমরা প্রথমে টিওটি করেছি, এবং অল ফার্মার্সদের নিয়ে আমরা কোঅপারেটিভ করেছি, ফ্রম সুন্দরবন, ফ্রম দিনাজপুর, ফ্রম জামালপুর, ফ্রম এভরি প্লেসে যারা আছে, দে আর আন্ডার আওয়ার লিঙ্কেজ। তো যেটা হয় যে তারা যেহেতু মাশরুমের মতো হানি 7-8 হাজার হানি প্রডিউসার আসছে, আবার অনেকেই ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে। একজন চাষি 25 বছর ধরে চাষ করতেছে। আমি যে কারণে মুভড হলাম, দে ইনভাইটেড মি অ্যাজ দেয়ার চিফ গেস্ট ইন গোপালগঞ্জ। সেখানে একজন হানি চাষি 25 বছর ধরে সে আর তার ওয়াইফ চাষ করতেছে, এবং তারা এখন একেবারে গরিব হয়ে গেছে। তা বললাম 25 বছর ধরে তাহলে এটা চাষ করছেন কেন? বলে চাষ করছি এই জন্যে যে এটা এই যে চোখের সামনে মৌমাছি 6 মাস এগুলোকে চিনির শরবত খাওয়াতে হয়, তা আমরা যাদের কাছে বিক্রি করি তারা আমাদের টাকা দেয় না, বলে যে এটা কোয়ালিটি হানি না। তো কিন্তু এদের চোখের সামনে মরতে দিতে পারি না, দিজ আর লাইক আওয়ার চিলড্রেন। এই জন্য আমরা চিনি যেমন জমি বিক্রি করে চিনি খাওয়া সর্বশান্ত হয়েছে। দেন উই ওয়েন্ট ফর দেম, এবং এই প্রসেসিং প্ল্যান করেছি। তো আমাদের এই প্রজেক্টটা এখানে আনার উদ্দেশ্য হলো যে উই নো when Grameen and our sir will be involved, then it will have a new impetus. বাইরে থেকে যে হানিটা আমরা নিয়ে আসি মোস্টলি সিনথেটিক হানি, আমাদের খেয়ে অভ্যাস হয়েছে, আমরা খাই মিষ্টি, ওর চাইতে রসগোল্লা খাওয়া ভালো, কিন্তু ওটা আমরা খেয়ে যাচ্ছি, ওই করি। ওই যারাই আমাদের সঙ্গে সংস্পর্শে এসছেন, দেখাম অনেক ভাইস চ্যান্সেলর বিদেশে যারা অ্যাম্বাসেডর ছিলেন খেয়েছেন, ওনারা এসে আমাদের কাছে নিয়ে যান, আমরা দিই। কিন্তু আমরা যে দিস ইজ নট আওয়ার বিজনেস, আমরা ফার্মারদেরকে নিয়ে এটা করতে চাই, এবং পরবর্তীতে যখন আমাদের বিদেশের ইউকে, আমেরিকা, বিভিন্ন জায়গায় যে বিগ সেগমেন্টস অফ পিপল আছে, 10 মিলিয়ন পিপল বাংলাদেশের বিদেশে আছে, তারা যখন বুঝতে পারবে যে হেলথ রিকোয়ারমেন্টে প্রিভেনশনের জন্য হানি প্রডিউসড ফ্রম দি ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ ইজ সুইটেবল ফর আস। এটাও স্টাডি ফাইন্ডিং যে আমেরিকান ফুলের মতো বাংলাদেশের মানুষের জন্য ওষুধ না, অস্ট্রেলিয়ার ফুলের মধ্যে আমাদের জন্য ওষুধ না। ডাবর আই হ্যাভ সিন, ডাবর আই হ্যাভ গন টু দেয়ার, এই যশবন্ত সিং এর পাঞ্জাবের সব জায়গায় আমি ঘুরে দেখেছি ইউক্লিপটাস গাছের হানি, তারা যে হানি দিচ্ছে, এবং ডাবর খালি অ্যাট্রাকটিভ প্যাকেজে তারা এখানে বিক্রি করছে বলে বিক্রি হচ্ছে। কিন্তু আওয়ার হানি উইল বি মাচ বেটার হানি ফর বাংলাদেশ, বাট উই নিড টু গিভ এ বিগ পুশ, দ্যাটস ওয়াই উই আর হিয়ার। আমি যেটা বলছি, মধুর উপকারিতা এবং মধুর ব্যবহার আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি। আমার একটা প্রশ্ন হলো, আপনাদের যে হানি যেমন আদি, জি, এইটা কি অনির্দিষ্টকালের জন্য এটা ঠিক থাকবে, না এতদিনের মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে, তার না হয় স্বাদ নষ্ট হয়ে যাবে না তার কিনা? আরেকটা হলো, ছোটবেলা আমরা যেটা দেখছি, আমাদের বাড়ির চাটগাঁয় পূর্ব পাশে পাহাড়, ওই পাহাড় থেকে যে প্রাকৃতিক উৎস থেকে যে হানি সংগৃহীত হতো,
সেটা অনেক দিন থাকলে দেখা যেত যে নিচে মিস্ত্রির মতো বসে গেছে শক্ত হয়ে। এখনকার পরিস্থিতিটা কি? একটু এটা রেসপন্ড করতে চাচ্ছি। একটা হলো যে হানি যে কোনো বোতলে রাখলে 3 বছর এটা কোয়ালিটি ঠিক থাকে, এটা দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো যে জমে, যেটা আমরা আমাদের ইসের বোতলের উপরে লিখে দিই যে সরিষার খাঁটি হানি জমবে। আমরা নারকেল তেল যেমনি পানিতে চুবিয়ে আমরা গরম করি, সেটা না জমলেই বরং ওইটা দানা যদি না জমে, বেশি তো গ্লুকোজ কন্টেন্ট বেশি, যেমন সরষের হানিটা হয় শীতকালে, কাজে এটা না জমলেই ওটা হলো বুঝতে হবে ভেজাল। তো এইটাই। আমি জাস্ট 1 মিনিট বলতে চাই যে আপনার এই উদ্যোগটা সাংঘাতিক ভালো, কারণ এতে আমরা চাষিদেরও বাঁচিয়ে রাখতে চাচ্ছি, পাশাপাশি মৌমাছিগুলো বাঁচবে। তো এখানে মার্কেটিংয়ের দিক দিয়ে আমরা যেমন এখন ডাক্তাররা কিন্তু কালো জিরা লিখি, প্লাস কড লিভার অয়েলও লিখি। আপনি যদি এই মধুটা ডাক্তারদের প্রেসক্রিপশনের মধ্যে লেখায় ফেলতে পারেন, আমার মনে হয় যেটা একটা হিউজ বাজার হবে। আর বিদেশিদের প্রতি আমাদের একটা আকর্ষণ, এটা তো একেবারে জন্মের থেকেই আমরা একটু ভিখারি টাইপের। তা আমার দেশের জিনিস মধু অন্যদের থেকে ভালো হবে, এটা আপনাদের ব্র্যান্ডিং করতে হবে। আর সেকেন্ড, ডাক্তারদের প্রেসক্রিপশনে আমরা উঠাই ফেলতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো। হানির মৌমাছির একটা বড়ই হলো যে প্রোডাকশন। যেমন আগে গাজীপুরের লিচু বাগানে বাক্স নিয়ে গেলে তারা লাঠি নিয়ে আসতো, এখন গেলে বলে আমার বাগানে আসেন, আমার বাগানে। দে হ্যাভ সিন যে প্রত্যেকটা এসে পলিনেশন হয়। ধানে আমেরিকাতে আমরা যে তারা একটা বাক্স একটা সিজনের জন্য $60 করে ভাড়া দেয়। মৌমাছি কিছু কাজ না, ঘুরে ঘুরে খালি পলিনেশন করছে। কাজে দিস অ্যাসপেক্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ইন প্রোডাকশন কনটেক্সট ইন বাংলাদেশ। যত আম গাছ আছে প্রত্যেক আম গাছের ডালে ডালে কিন্তু বাক্স ঝোলানো আছে। একটা জিনিস যদি আপনি কনফার্ম করতে পারেন যেটা খাঁটি, বাংলাদেশে কিন্তু এটা খুব ভালো চলবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো হলো, ওইটা পরে গ্রুপ মিটিংয়ে আলোচনা হবে। নেক্সট সাথে যাই আমরা। আমাদের নেক্সটটাও গ্রামীণ কল্যাণের মাধ্যমে আসছে। এটা আরেকটা নবীন উদ্যোক্তা প্রজেক্ট। এটা গ্রামীণ পোলট্রি ফার্ম সোশ্যাল বিজনেস জন্য। প্রেজেন্টেশন করবেন মিস্টার গোলাম রাব্বি। আমার নাম হচ্ছে জল, আমি ময়মনসিংহ জেলার সংস্থা গ্রাম থেকে এসেছি। আমার মা একজন গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা, আর আমি হিসাব বিজ্ঞানে স্নাতক করেছি। আর আমি 2007 সালে গ্রামীণ ব্যাংকের শিক্ষা গ্রহণ করি। আমি এখানে পোলট্রি ফার্ম নামে একটা ব্রয়লার করতে যাচ্ছি, যেটার আর্থিক সহযোগিতায় থাকবে গ্রামীণ কল্যাণ। আর এই বিষয়ে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমার ফ্যামিলি বা আমার বড় ভাই, আমরা পোলট্রি মেডিসিনের ব্যবসার সাথে জড়িত আছি। তাছাড়া আশেপাশে যত পোলট্রি ফার্মগুলো আছে, এগুলোর ওষুধ কোন সময় কী দিতে হবে এগুলো আমরা সাজেশন, আমার বড় ভাই সাজেশন দেয়, আমরা এগুলো সেল দিই আর কি। যাই হোক, তো আমার প্রজেক্টের মোট খরচ হচ্ছে 5,82,000 টাকা। এখানে 82,000 টাকা আমি নিজে দিব, আর গ্রামীণ কল্যাণ 5 লাখ টাকা দিবে বলে আমি আশা করছি। আর প্রজেক্টটা শুরু হবে 2000 মুরগির বাচ্চা নিয়ে, ব্রয়লার, ঠিক আছে। এবং আমার প্রজেক্টটা প্রথম বছরেই ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে। প্রজেক্টের উদ্দেশ্যগুলো হচ্ছে আমার নিজের কর্মসংস্থান তৈরি করা, ভবিষ্যতে অন্যের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমিষের ঘাটতি পূরণ, আর এখানে যে 20টা হবে ব্রয়লারে, ওইটা থেকে আমি মাছের খাদ্য প্লাস যে বায়োগ্যাস তৈরি করবো আর কি। আর তাছাড়া আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা। এখানে আমি প্রজেক্ট টোটাল কস্ট হচ্ছে সেই মুরগির যে ঘর, এটা তৈরি করার জন্য আমি খরচ রেখেছি 2,70,000 টাকা। খাবারের পাত্র বাবদ খরচ 10,000 টাকা, আর ফার্নিচার 10,000 টাকা। সব মিলিয়ে আমার খরচ হবে হচ্ছে 5,82,500 টাকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রথম বছর এটা হচ্ছে সাইকেলই হবে, মানে 30 দিনেই একটা শেড উঠে আর কি। তো বছরে 7 থেকে 8 বার করা সম্ভব। এই ক্ষেত্রে আমি প্রথম বছর আমার প্রফিট দেখিয়েছি 3,11,920 টাকা, দ্বিতীয় বছর 4,17,516 টাকা, তৃতীয় বছর 4,23,290 টাকা, চতুর্থ বছর 4,29,564 টাকা, এবং পঞ্চম বছর 4,36,032 টাকা। এটা হচ্ছে প্রজেক্টের ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো আমার শুরু হবে 5,82,500 টাকা নিয়ে। দ্বিতীয় বছর এটা হচ্ছে 0 ইয়ার। প্রথম বছরে আমার এই ক্ষেত্রে
প্রথম বছরে যেটা শুরুটা থাকবে এটা হচ্ছে 54,500 টাকা নিয়ে শুরু হবে, মানে খরচ করার পরে যে ফিক্সড কস্ট বা বাচ্চা ক্রয় যেগুলো আছে এগুলো খরচ করার পরে 54,500 টাকা আমার হাতে থাকবে। এই ক্ষেত্রে সর্বশেষ 5 বছর পরে যদি কোনো সমস্যা না হয় 5 বছর পরে আমরা 15 লাখ টাকা আর্ন করতে পারবো বলে আশা করছি। প্রজেক্টটা প্রথমে আমরা 2,000 মুরগি বাচ্চা নিয়ে শুরু করব। প্রতিটা সাইকেল 35 দিনে ধরা হয়েছে। আর এইখানে 10% প্রসেস লস, যদিও 3 থেকে 4% বাচ্চা মারা যায় আর কি, তো আমরা সর্বোচ্চটাই ধরেছি 10%। এক্ষেত্রে 1800 বাচ্চা 10% হিসেবে ধরে 1800 বাচ্চা যদি জীবিত থাকে 130 টাকা কেজি এবং 35 দিনে প্রতিটা বাচ্চা 1 কেজি 700 গ্রাম হয়। তো এই ক্ষেত্রে প্রতি বছরে মুনাফা হচ্ছে একবারের মুনাফা হচ্ছে, একবারে বিক্রয় মূল্য হচ্ছে 3,96,000 টাকা। আর এখান থেকে আমি একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করব। আমার প্রজেক্টে